ওকে, আমরা আজকে 29 নম্বর ক্লাসে আলোচনা আছি লারাভেল ব্যাচ 8 এর। আমরা আজকে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে অর্ডার সেভ করার যে কাজটা। আর অর্ডার সেভ করার আগে ডেটাবেজের কিছু বেসিক নিয়ম কানুন আছে। কারণ এখন পর্যন্ত যা দেখেছেন সবই স্ট্রেট ফরওয়ার্ড ডেটাবেজের অ্যাকশন। আর একটা ফাংশন থেকে বড় জোর একটা টেবিলেই ডাটা যাওয়ার কনসেপ্ট। আজকে আমাদের যেটা করতে হবে যে আপনি যখন অর্ডার সেভ করছেন একটু খেয়াল করেন, আপনি প্রসেসের মধ্যে যখন আছেন কাস্টমার ইনফরমেশন দিয়েছেন, কাস্টমার টেবিলে শিপিং ইনফরমেশন দেওয়া হয়েছে। যখন আমি অর্ডারটা প্লেস করতে যাব তখন কিন্তু অর্ডারের সাথে সাথে বেশ কিছু বিষয়, পেমেন্টের ইনফরমেশন, অর্ডারের ইনফরমেশন, অর্ডারের সাথে প্রোডাক্টের ইনফরমেশন, এগুলো কিন্তু আপনাকে সেভ করতে হবে, রাইট? তার মানে একসাথে 3টা টেবিলের মধ্যে আপনাকে ডাটা দিতে হবে। আর কেন আমরা টেবিলগুলোকে ভাঙছি, রাইট, ছোট ছোট করছি, সে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ডেটাবেজের যখন ডেটাবেজ নিয়ে আলোচনা করা হয়, ডেটাবেজের বেসিক কনসেপ্টগুলোর সাথে সাথে যখন কোনো প্রজেক্ট আলোচনায় আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইমপ্লিমেন্ট করা হয় সেটা হচ্ছে যে নরমালাইজেশন। আপনারা হয়তো নাম শুনেছেন, থিওরিটিক্যাল নামটা শোনা হয়েছে। এটা একটা থিওরিটিক্যাল অ্যানালাইসিস, নাথিং এলস। প্র্যাকটিক্যালি এটা ইমপ্লিমেন্ট করতে হয়। আর থিওরিতে বলা হয় যে এটা এইরকম এভাবে কাজ করে, রাইট? তো নরমালাইজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম ফর ডেটাবেস, ফর প্রজেক্ট, রাইট? একটা প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বলি, যদি ডেটাবেস ডিজাইনটা স্মুথ হয় আপনার প্রজেক্টের কোডিং অনেক কমে যেতে পারে, কমপ্লেক্স কোয়েরি নাও লিখতে হতে পারে যা আপনার সাইটের পারফরমেন্স অনেকাংশেই বাড়িয়ে দেবে। তো ভালো সফটওয়্যারের মূল শর্ত হচ্ছে ভালো ডেটাবেস ডিজাইন। ভালো ডিবি ইঞ্জিনিয়ার যদি না থাকে কোম্পানিতে, বা ডেভেলপাররা যদি ডেটাবেস সম্পর্কে ভালো নলেজ না রাখে, ওই প্রজেক্ট নিয়ে বেশি দূর আগানো কঠিন। আলটিমেটলি ডাটাই সব। হ্যাঁ, একটা সিস্টেমের জন্য, একটা অ্যাপ্লিকেশনের জন্য ডাটাই সব। ফেসবুকে বিলিয়ন বিলিয়ন ডলার আর্ন করছে শুধু ডাটা দিয়ে, নাথিং এলস। এই অ্যাপ্লিকেশন হাজারো লোক বানাতে পারে। নাম করা না করা একটা জিনিস, ব্র্যান্ড একটা ইস্যু, বাট ডেটা, যদি ফেসবুক যদি আমাদের কাছ থেকে ডাটা না নিয়ে রেখে দিত তাহলে সে কিন্তু এখন ব্যবসা করতে পারতো না। গুগল ব্যবসা করে ডাটা দিয়ে, র ডাটা যেটাকে বলছে, ওই ডাটাগুলোকে এখন স্ট্রাকচার্ড ডাটা, আনঅর্গানাইজড ডাটা বলা হচ্ছে, অর্গানাইজড ডাটা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এটা বিগ ডেটা কনসেপ্টের মধ্যে পড়ে, নেক্সট টেকনোলজি বিগ ডেটা। অ্যাকচুয়ালি সবকিছু চলবে ওই বিগ ডেটার উপরে বেস করেই, কারণ এখন পর্যন্ত 0.5% ডেটা স্ট্রাকচার্ড করা গেছে। আনস্ট্রাকচার্ড সকল ডেটা এখন যা নেওয়া হচ্ছে সবই আনস্ট্রাকচার্ড, এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যত ডাটা ইউজারের কাছ থেকে অ্যাপ্লিকেশন সিস্টেমগুলো নিয়েছে। আর যা কালেক্ট করেছে তাও বিশেষ কোনো ডাটা না। তার মানে আগামী 15-20 বছর অ্যাকচুয়ালি বিগ ডেটারই কাজ বলতে পারেন। তারপরে হয়তো অন্য কোনো কিছু আসবে। সবাই টিকে আছে কার উপর বেস করে? ডাটার উপর বেস করে। ডাটা অর্গানাইজড হতে হবে। সো অ্যাপ্লিকেশনে ডাটা যদি অর্গানাইজ না হয়, হিউজ ডাটা যদি ম্যানেজ করা না সম্ভব হয়, অ্যাপ্লিকেশনের কোনো গুরুত্ব নেই, রাইট? আচ্ছা, আপনারা হয়তো জানেন যে আপনি একটা অ্যাপস বানান, অ্যাপস বানিয়ে যদি আপনি তুলে দেন, কোথায় তোলা যায়? গুগল অ্যাপে তোলা যায় না? গুগল স্টোরে তোলা যায়। এবং ওইটা কি ডাউনলোড হলে কি টাকা পাওয়া যায়? সংখ্যা যখন বাড়ে তখন কিন্তু টাকা পাওয়া যায়, মানে আপনার ক্রেডিট হিসেবে যুক্ত হয়। সো আপনার অ্যাপ্লিকেশনটা বেশি ইউজার কেন ইউজ করবে যদি সেটা ইফেক্টিভ না হয়, ইউজার ফ্রেন্ডলি না হয়? ওকে,
ওকে, সো ডাটাগুলোকে গুছিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি ডেটাবেস। ডেটাবেসের ভেতরে ডাটাগুলো থাকবে স্ট্রাকচার্ড পদ্ধতিতে। হুম, স্ট্রাকচার্ড করতে গেলে আমার টেবিল লাগবে। হ্যাঁ, এবং টেবিলের ভেতরে ডাটা যখন আমি রাখতে যাব, যেটাকে আমি বলছি বিগ ডেটা, হিউজ ডেটা। সো বিগ ডেটা সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের, যে এটা 12 এর স্ট্যাটিস্টিক্স, 2.8 জেটাবাইট ডাটা 12 পর্যন্ত কালেক্ট হয়েছে, এবং এর পর থেকে প্রতি বছরে 2012 পর্যন্ত যে ডাটা স্টোর হয়েছে, 12 এর পর থেকে প্রতি বছরে আগের বছরের ডাবল করে ডাটা, মানে মনে করেন যদি ডাটা স্টোরেজ আমি বলি 80-র দশক থেকে ডাটা স্টোর হচ্ছে, 80-র দশক থেকে 12 পর্যন্ত 32 বছরে যে ডাটা স্টোর হয়েছে, 12 থেকে 13-তে সেই ডাটা স্টোর হয়েছে, 13 থেকে 14-তে তাই ডাবল, 14 থেকে 15-তে ডাবল, এরকমই ধরা হচ্ছে। কারণ ওই সময়টাতে বুম করেছে, রাইট? সাইটের ইনফরমেশন, ডাটা যে কনসেপ্ট, সবচেয়ে বেশি ডাটা গুগলের কাছে ছিল এক সময়, এখন সবচেয়ে বেশি ডাটা আছে ফেসবুকের কাছে। প্রতিনিয়ত আপনি কিন্তু ডাটা দিচ্ছেন। এখন এটা 12-এ ছিল যখন ফেসবুকের ইউজারের সংখ্যা ছিল এই অ্যারাউন্ড 20-25 কোটি বা তারও কম, এখন 200 কোটি, রাইট? তো ওখানে ডাটা ছিল 2.8 জেটাবাইট। হুম, 2.8 জেটাবাইট। তো আর জেটাবাইটের হিসেবটা হচ্ছে যে 10⁹ টেরাবাইট, 1 জেটাবাইট ইকুয়াল 10⁹ টেরাবাইট। সেটা বুঝতে পারছেন? সো 2.8 জেটাবাইট ডেটা 12 পর্যন্ত ছিল। এখন কত ডেটা? যে ডেটা আনঅর্গানাইজ, এটা কোনো ডেটা সেন্টারে রাখতে জায়গার দরকার পড়বে 16,000 একর। একর বলছি কিন্তু, মিটার না, সেন্টিমিটার, মিটার না, হ্যাঁ, একরের কথা বলছি। 16,000 একর জায়গা লাগবে ওই ডাটাগুলোকে ম্যানেজ করতে, এবং ওই ডাটাগুলোকে 0.5% স্ট্রাকচার করা সম্ভব হয়েছে। স্ট্রাকচার্ড হলে ডাটার অবস্থা কি জানাবে আপনাকে, আর তখন আপনাকে দিয়ে চিনবে না, ডাটা দিয়ে চিনবে। হ্যাঁ, আপনার একটা আইডেন্টিটি হবে ওই ডাটা থেকে। আপনি কি করেন, কি খান, কোথায় যান, কি লিখেন, কি পোস্ট করেন, কি টুইট করেন, রাইট, কি রিপ্লাই করেন, কোথায় লাইক দেন, সব ডাটা সেখানে থাকবে এবং আপনাকে অ্যানালাইসিস করে বলে দেবে এটি। কি কথা বলেন, কারণ আপনি যখন আপনার মোবাইলে ফেসবুক আছে, আর আপনি যে কথাগুলো বলছেন সব ফেসবুকের কাছে রেকর্ড করা আছে, যে ফেসবুকের অ্যাপসটা আছে, অনেক অ্যাপস আছে এরকম ডেটা স্টোর করছে তারা। আমরা এসএমএস দিচ্ছি, আমরা কথা বলছি, আমরা চ্যাট করছি, সকল ডাটা তারা নিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছি? ফর দ্যাট টাইম ইউজ অনলি, পরবর্তীতে তারা আপনাকে বেঁধে ফেলবে বলে। বুঝতে পেরেছি? তো সব জায়গার জন্যই, মানে সকল ডাটা স্টোরেজ ম্যানেজমেন্টের জন্য একটা কমন বিষয় আছে। আমি ছোট অ্যাপ্লিকেশন বানাই আর বড়, বিগ ডেটা করি আর স্মল ডাটা ইউজ। নর্মালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউই গার্বেজ পছন্দ করে না, রাইট? কেউই গার্বেজ পছন্দ করে না। সো গার্বেজ ডাটা, আননেসেসারি আনইউজড ডাটা ডেটাবেস থেকে রিমুভ করার থিওরিটিক্যাল একটা প্রসেসের নাম হচ্ছে নর্মালাইজেশন। রিপিট করছি, রিডান্ডেন্ট ডেটা বা আনইউজড আননেসেসারি ডাটা ডেটাবেস থেকে রিমুভ করার থিওরিটিক্যাল যে প্রসেসটা, সেটাকেই বলা হয় নর্মালাইজেশন। ক্লিয়ার? রিডান্ডেন্ট ডাটা, একই ডাটা বারবার, আননেসেসারি যেগুলো দরকার নেই, এবং আনইউজড হয়তো এটা কখনোই ইউজ হবে না, সেই ধরনের ডেটা ডেটাবেসে রাখার কোনো দরকার নেই। আমরা বুঝে না বুঝে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ডাটা রেখে দেই সুবিধার্থে, নিজের সুবিধার্থে, কোড করার সুবিধার্থে আমরা অনেক ডাটা স্টোর করে ফেলি, যেটা বেসিক্যালি বা সফটওয়্যারের প্রয়োজন আপনি বোধ করছেন, বাট আরেকটু ম্যাচিউরড হলে হয়তো সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেত। সেই কারণগুলোর জন্য থিওরিটিক্যাল একটা ইমপ্লিমেন্টেশন আছে, যেটাকে আমরা নর্মালাইজেশন বলে থাকি। তার কাজ কি? ডেটাবেস থেকে রিডান্ডেন্ট ডেটাকে রিমুভ করা, আনইউজ ডেটাকে রিমুভ করা, এবং আনইউজ ডেটা যেন আমার ডেটাবেসে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করা। আমি আগে সিস্টেম বানালাম,
তারপরে আমি নর্মালাইজেশন করলাম, এটা দিয়ে কাজ হবে না, সিস্টেম ব্রেকডাউন করবে। হ্যাঁ, ডেটাবেস আগেই ডিজাইন হবে, নর্মালাইজেশন হবে, দেন কাজ হবে। এবং এটা যদি সিঙ্গেল সিঙ্গেল টেবিলের উপরে হয়, ইটস ওকে। আপনি তো জানেন না যে আমার প্রজেক্টটা কত দূর যাবে, আমার কতগুলো টেবিল হবে, এই বলে আমার নর্মালাইজেশন বন্ধ করে রাখলে হবে না। আমার প্রজেক্টের একটা ডেটাবেস টেবিল আছে, আমি একটার উপরে নর্মালাইজেশন অ্যাপ্লাই করি। দুইটা হলে দুইটার উপরে নর্মালাইজেশন অ্যাপ্লাই করি, 10টা হলে 10টার উপরে। ওকে, তো নর্মালাইজেশন কি বিষয়টা? নর্মালাইজেশনটা হচ্ছে রিডান্ডেন্ট ডাটা রিমুভ করার যে প্রসেস, সেটাকে আমি বলছি। হ্যালো, হ্যাঁ, করেন রিডান্ডেন্ট ডাটা কতটা হ্যাম্পার করতে পারে। ক্যালকুলেটরে আমি যাই, কিছুটা ক্যালকুলেট করি যাতে আমরা ধরতে পারি যে রিডান্ডেন্ট ডাটা বিষয়টা কি। আমরা যদি ফেসবুকে যাই, কি হয়? ফেসবুকে গেলে আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, ফার্স্ট নেম আছে, সুর নেম আছে, মোবাইল নাম্বার আছে, নিউ পাসওয়ার্ড আছে, আর ইমেল বলা হচ্ছে, বার্থডে বলা হচ্ছে, মেল ফিমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, বেসিক্যালি এটা। তো ফেসবুক যদি এখানে ফুল নেম রাখে, চিন্তা করেন ফেসবুক এখানে ফুল নেম যদি রাখে, কিন্তু লস তো নাই, বোঝা যাচ্ছে? সে রাখতেই পারে, তো বিশাল ডেটাবেসের সাইজ, তো ক্ষতি কোথায়? ফার্স্ট নেম লাস্ট নেম সে নিচ্ছে, বা ফুল নেমও সে নিতে পারতো এই জায়গায়, বাট তার প্রবলেম থাকতো একটা, যে ডাকতে পারতো না। লাস্ট নেম দিয়ে ডাকে না আমাদের অলওয়েজ, হ্যাঁ, যে এখানে চলে আসে যেন হাই শফিউল বা এটা সেটা বলে না, তো এটা প্রবলেম হতো তার। তখন কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম এরকম হয়ে যেত, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম। সো ফুল নেমটা রিডান্ডেন্ট বলবো আমরা এখানে, ফুল নেমটাকে কি বলছি? রিডান্ডেন্ট। এখন যদি অন অ্যান অ্যাভারেজে একজনের নাম 40 ক্যারেক্টারের হয়, 40 বাইট, তাহলে ফেসবুকের কি ক্ষতি হতো, রাইট? বা একটা নামের এই 40 ক্যারেক্টার কত জায়গা নিত ফেসবুকে, সেটা নিয়ে আমরা একটু দেখি। 40 ক্যারেক্টার্স কত? 40 বাইট। 40 কি বাইট? বাইট হচ্ছে বেসিক্যালি 40 বাইট আমরা বলছি, ইটস ওকে, 40 বাইট ফর ওয়ান ইউজার, তাই না? ফর ওয়ান ইউজার বলবো 40 বাইট, 40 বাইট ফর ওয়ান ইউজার। যদি হয় সেটা 200 কোটি, ঠিক আছে? একক, দশক, আগে 2 দিতে হবে না, 200 কোটি, 200
কোটি, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 200 কোটি হয়েছে কিনা দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হয়েছে না? 200 কোটি হয়েছে। ইন্টু 40, তার মানে এটা হবে আমার বাইট। এত বাইট জায়গা তার খরচ হতো। সেটা কতটুকু? আমি যদি বলি 1024, এটা বাইট থেকে চলে আসলো কত? কিলোবাইটে। এবং একে যদি আমি 1024 দিয়ে ভাগ দেই, কিলোবাইট চলে আসবে কোথায়? মেগাবাইটে। এটাকে যদি আমি আবার 1024 দিয়ে ভাগ দিই, তাহলে সেটা চলে আসবে গিগাবাইটে। 745 জিবি। 745 জিবি আমি বলছি, রাইট? প্রায় 1 টেরার কাছাকাছি। এই জায়গাটা কি টোটালি ওয়েস্ট? শুধু নামের জন্য আমি যদি বলি এত জায়গা খাচ্ছে, যদি ভুলবশত আমি আমার সিস্টেমে ইউজার আমার 200 কোটি না, 2 লাখ, বাট আমি কিছু একটা স্টোর করছি যা ডেটাবেজে জায়গা খাচ্ছে প্রচুর, রাইট? লাইক আপনি ইমেজই রাখছেন, যেটা, হ্যাঁ, একটা কোয়ালিটি ইমেজ আপনি রেখে দিচ্ছেন যার সাইজ 6-7 মেগাবাইট। তো চিন্তা করেন তাহলে কত জায়গা আপনার ওয়েস্ট হচ্ছে। আর আপনি যখন ডিল করছেন 2 লাখ নিয়ে, তখন আপনার রেভিনিউ সেই রকমের। আপনার জন্য ওই ওয়েস্টটা কি? হিউজ ওয়েস্ট, ডেটাবেজ স্টোরেজ ওয়েস্টটা। ফেসবুকের জন্য এটা অনেক ব্যাপক না। তারপরে একটা কথা চিন্তা করেন যে শুধু নামের জন্যই যদি তার 745 জিবি জায়গা লাগে, আমরা প্রতিনিয়ত কত দিচ্ছি, আমি কত জায়গা ইউজ করছি তার, তাই কিনা? তার মানে আমি যদি বলি যে একজন ইউজারের পেছনে ফেসবুক যদি অন অ্যান অ্যাভারেজে 10 জিবি জায়গা রাখে, তাহলে আমি যদি বলি 200 একক, 200 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এত জিবি জায়গা তারা কি করছে? ডাটা স্টোর করছে। যদি আমি একে 1000 দিয়ে ভাগ দেই, তাহলে তার কাছে 8 টেরাবাইট জায়গা রয়েছে, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি টেরাবাইট জায়গা তাদের অলরেডি দখল হয়ে গেছে। তাহলে ডাটার সাইজটা বোঝা যাচ্ছে যে আমার ডাটা, কত ডাটা তার কাছে আছে। সো এর মধ্যে হয়তো ওই 1 টেরা কোনো বিষয় না, 20 কোটির ভেতরে 1 টেরা কোনো পার্সেন্টেজ না। বাট যদি তার জন্য এরকম কোনো ডাটা হতো যেটা লাইক 20 লাখ টেরা, সেটা কিন্তু একটা বিষয় হতো, যেটা ওয়েস্টেজ ডাটা, সেটা সরিয়ে ফেলাটাই কি তার অ্যাপ্লিকেশনের জন্য ফাস্টার হতো বা রিডান্ডেন্ট। বা এই ছোট ছোট ডাটাটাকেই বের করে ফেলে আমাকে কি করতে হবে? ডেটাবেসকে ক্লিন করতে হবে, যাতে আমার ডেটাবেসের ভেতরে আননেসেসারি কোনো ডাটা না ঢোকে। এর জন্য 3টা রুলস রয়েছে, বা 5টা রুলস এনএফ এর। নর্মালাইজেশনের টোটাল রুলস কয়টা? 5টা, বাট 3টা রুলস ইমপ্লিমেন্ট করা হয়। ডেটাবেস নর্মালাইজেশনের প্রথম 3টা রুলস আপনারা একটু দেখেন, হ্যাঁ, গুগল থেকে, জাস্ট 5 মিনিটস, দেন আমি আপনি কি আশা করেন তাহলে এদের কাছ থেকে? একদম ফ্রি পায় এরা সবকিছু, এবং সব ধারণাই হয়ে গেছে সব এরকমই পাওয়া যায়। চাকরিও এভাবেই পাওয়া যাবে, চাকরি এভাবেই করতে হবে, সব ফ্রি। কারণ আমার ডিমান্ড আছে, আমাকে দাও। একজন মানুষ কোডার হতে চাচ্ছে, ভেরিয়েবল ঠিক মতো উচ্চারণ করতে, মানে বুঝাইতে পারে না,
তার ডিমান্ড হতে তাকে 25,000 টাকা দিতে হবে, সেটা বোঝেন। কারণ কি, সে একটা রেপুটেড ইউনিভার্সিটিতে পড়েছে, এত টাকা খরচ করে পড়েছে, এত বেতন দেবেন না, সেটা বোঝেন। ও কি জানে তার কোনো তাল মাথা নেই, নিজেকে সে কখনোই জাজ করে নাই যে আমার অবস্থাটা কোথায়। আচ্ছা, আমরা নরমালাইজেশন নিয়েছিলাম, আমরা নরমালাইজেশন সম্পর্কে বলছিলাম। আমরা ফার্স্ট এনএফ নিয়ে যাব, বাট ফার্স্ট এনএফ এ যাওয়ার আগে আমি একটা টেবিল লিখি। টিবিএল for example, or custom. নরমালাইজেশনের ফার্স্ট রুলস অনুযায়ী প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে, আমরা তো জানি সবাই। হ্যাঁ, টেবিলে প্রাইমারি কি রাখাটা কি ম্যান্ডেটরি। সো নরমালাইজেশনের প্রথম, নরমালাইজেশনের ফার্স্ট যে রুলসটা সেটাই কি, ইচ এন্ড এভরি টেবিলে কি থাকতে হবে, প্রাইমারি কি থাকতে হবে। সো আমি এটাকে আমি কি বলছি, প্রাইমারি কি, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এখন দেখা যায়। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এজ, ডেট অফ বার্থ, ঠিক আছে, সিটি, কান্ট্রি। মনে করেন যে আমাদের টেবিলে এই ফিল্ডগুলো রয়েছে, তো এখানে আমি ফার্স্ট নরমাল ফর্মটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে কি গলদ আছে সেটা আমরা ফাইন্ড আউট করব এখান থেকে। খালি চোখে কিন্তু তেমন কোনো গলদ মনে হচ্ছে না বা কোনো প্রবলেম নেই, বাট নরমালাইজেশন রুলসটা যখন আমি জানবো তখন দেখবো যে এই টেবিলটার মধ্যে বিশেষ কিছু জায়গাতে কিছু প্রবলেম রয়ে গেছে যা আমার রিডান্ডেন্ট ডাটা স্টোর করছে। রুলসটা কি ছিল, প্রাইমারি কি থাকতে হবে, তাই না? সেকেন্ড রুলসটা, মানে ফার্স্ট নরমাল ফর্মের সেকেন্ড রুলসটা হচ্ছে ফিল্ডগুলো হতে হবে অ্যাটমিক। রিপিট করছি, ফিল্ডগুলো হতে হবে কি অ্যাটমিক। অ্যাটমিক আবার কি, তাই না? অ্যাটম, অ্যাটম বোমা বলে, তাই না? অ্যাটম কণা বলে, সবচেয়ে ক্ষুদ্র কণা বলা হচ্ছে। ফিল্ড কিভাবে আপনি অ্যাটম করবেন? ফিল্ড অ্যাটম করার মানে হচ্ছে তাকে এমন ভাবে ভেঙে ছোট করে ফেলতে হবে যাকে আর ভাঙা সম্ভব না। যদি আমি না ভাঙতে পারি তাহলে দ্বিতীয় কোনো ডাটা সেখানে ঢুকবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? ওই অ্যাটমিকনেসকে বোঝানোর জন্য তিনটা সাব রুলস আছে, সেটা আমি বলছি।
ফার্স্ট এনএফ এর সেকেন্ড রুলস এর সাব রুলস, রাইট? সো সাব রুলস গুলো খুবই সহজ, আমরা যদি শুনি তাহলে বুঝতে পারবো। প্রথমটা হচ্ছে যে ডেটাবেজের ভিতরে সেম নামের ফিল্ড রাখা যাবে না। সেম নাম, সেম ডেটা, রাইট? তো আমি যদি এখানে সেম নামের কোনো ফিল্ড রাখতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে এজ একবার আছে, আমি আরেকবার রাখছি, অথবা জিপ কোড একবার আছে, আমি আরেকবার রাখছি, এক্স্যাক্টলি সেম নামের ফিল্ড, যেটা বেসিক্যালি কোনো ডেটাবেস টেবিলই অ্যালাউ করে না। করে, আমি যে কোনো ডেটাবেসে আপনি যান, সেম নামে আপনি ফিল্ড বানাতে পারবেন না। যেহেতু থিওরিটিক্যাল রুলস, এটা আমাকে বলতেই হচ্ছে যে সেম নামে ফিল্ড রাখলে সেম ডেটা আসবে। দ্বিতীয় সাব রুলসটা হচ্ছে ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ডেটা কি সেম। যে ফিল্ডের ভ্যালুটা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সেটা রাখবো, বাকিটা রিমুভ করে দেবো। ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু কি সেম, মানে এক্স্যাক্টলি সেম না হলেও কোনো না কোনোভাবে ম্যাচ করছে। এক্স্যাক্টলি সেম হলে তো হলোই, আবার কোনোভাবে ম্যাচ করলেও কিন্তু ওই দুইটা ফিল্ডের মধ্যে থেকে আমাকে ট্রেড অফ করতে হবে, যে কোনো একটাকে আমাকে নিতে হবে। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেম, একটু খেয়াল করেন। আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেম নেই, আমি ফুল নেম বানিয়ে নিতে পারবো, বাট ফুল নেম নিলে আমি ফার্স্ট নেম লাস্ট নেম বানাতে পারি না। যদি দুইটাই রেখে দেই তাহলে রিডান্ডেন্ট ডাটা রয়ে যাচ্ছে ডেটাবেসে। কোনটাকে রিমুভ করব? ফুল নেমকে। ক্লিয়ার? সো ডেটাবেসে ফার্স্ট নেম লাস্ট নেম থাকলে সুবিধা কি? আমি লাস্ট নেম দিয়ে তাকে ডাকতে পারছি, আলাদা দুইটা নাম আছে, আমি যে কোনো সময় ফুল নেমও করতে পারছি। হ্যাঁ, ভেঙে নেওয়া যায়, বাট আপনি যদি 3টা ওয়ার্ডের হয়, 4টা ওয়ার্ডের নাম হয়, তখন কোনটা আপনার লাস্ট নেম, কতটুকু আপনার ফুল নেম, সেটা দেওয়াটা কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট, রাইট? আবার ওখানে মেকানিজম চালাতে হচ্ছে। এটা আমি যদি আলাদা করে নিই, সেক্ষেত্রে কোনো মেকানিজম নেই, তাহলে আমার এখান থেকে রিমুভ হবে কোনটা? আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে ফুল নেমটা। ক্লিয়ার? আচ্ছা, এবার থার্ড যে রুলস, আর এমন কোন ফিল্ড আছে যে নাম ডিফারেন্ট বাট সেম ভ্যালু নিচ্ছে? হুম, বলছি এখানে আরো দুইটা ফিল্ড আছে, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। এখানে তো আমার কনফার্ম পাসওয়ার্ড ডেটাবেজে রাখার কোনো দরকার নেই, দরকার আছে? সো এটাও ছিল আমার রিডান্ডেন্ট ডেটা ফিল্ড। এরপর আসি থার্ড যে রুলসটা, থার্ড সাব রুলস যেটাকে বলা হচ্ছে ফর অ্যাটমিকনেস। ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালুগুলো কি, মানে ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও ডিফারেন্ট। প্রথমটা কি ছিল? ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালু সেম হলে তখন যে কোনো একটা নিতে হবে। এবার বলছি যে ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট, বাট একটা ভ্যালু যদি আরেকটাকে ডিরাইভ করতে পারে, মানে একটা ভ্যালু দিয়ে যদি আরেকটাকে ক্যালকুলেট করা যায়, তাহলে যাকে ক্যালকুলেট করা যাচ্ছে তাকে বাদ দিয়ে দিতে, রাইট? দুইটা ফিল্ডের নাম ডিফারেন্ট, ভেতরের ভ্যালুও কি ডিফারেন্ট, বাট একটা দিয়ে আরেকটাকে কি করা যাচ্ছে? ক্যালকুলেট করা যাচ্ছে। যাকে ক্যালকুলেট করতে পারবো তাকে আমি বাদ দিয়ে দিব। লাইক এজ আছে এবং ডেট অফ বার্থ আছে। এজ ইন্টিজার ভ্যালু, ডেট অফ বার্থ ডেট, দুটো ডিফারেন্ট ভ্যালু, বাট আমি যদি ডেট অফ বার্থ রাখি, আমার ডেট অফ বার্থও পাবো, আমি এজও পাবো। এজটা আমি ক্যালকুলেট করে নিতে পারবো না? যে আমার এজ হচ্ছে সেই 90 সালে আমি জন্মেছি, রাইট? হয়তো 80-র দশকে আমি জন্ম নিয়েছি, নির্দিষ্ট একটা ডেট আমি দিয়ে ডেট অফ বার্থ দিচ্ছি, সে এখনকার ডেটের সাথে আমি ক্যালকুলেট করে আমি এজ বের করে দিতে পারবো। বাট আমি যদি ওখানে এজ নিয়ে নেই, তার মানে কি? একটা ফিক্সড এজ পড়ে গেল। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমার এখান থেকে রিমুভ করতে হচ্ছে কাকে? এজ কে। আর এমন কোন ফিল্ড আছে যা এই তিনটা রুলস কে ভায়োলেট করছে? সেম নামে ফিল্ড নাই, রাইট? ফিল্ডের নাম ডিফারেন্ট বাট ভেতরের ভ্যালু সেম, সেরকমও নেই। আবার দুইটা ফিল্ডের নাম ডিফারেন্ট, ভ্যালুও ডিফারেন্ট, বাট একটা আরেকটাকে ক্যালকুলেট করতে পারছে, সেরকমও কোনো ফিল্ড নেই। তার মানে আমার এই টেবিলটা এখন কি ফার্স্ট নরমাল ফর্মে আছে। বুঝতে পেরেছি? সো অ্যাটমিকনেস এর জন্য মানে ফার্স্ট নরমাল ফর্ম অ্যাপ্লাই যদি আপনি করেন ডেটাবেসে, তাহলে আপনার ডেটাবেস 70% নরমালাইজড হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ফার্স্ট এনএফ, ওকে, তারপরে সেকেন্ড এন্ড দেন থার্ড। তো ফার্স্ট এনএফ একটা সিঙ্গেল টেবিলের উপরে হয়,
ইচ এন্ড এভরি টেবিলকে আপনাকে ফার্স্ট এনএফ এর আন্ডারে নিতে হবে। ঠিক আছে? কোশ্চেন আছে কারো? হ্যালো, হ্যাঁ আমি অফিসে আছি। যাও। সেকেন্ড এনএফ এর জন্য আমরা টেবিল টিবিএল অর্ডার বলছি। ওকে, বোঝা যায়? অর্ডার আইডি এটা কি প্রাইমারি কি? ঠিক আছে, অর্ডার টেবিলে আর কি কি থাকবে আপনারা কি বলেন? একটা অর্ডারের আমি কি কি স্টোর করব? কাস্টমার আইডি, then shipping address and the shipping ID. বলেন। Product, product ID রাখতে হবে। আর কি? হচ্ছে প্রাইসটা রাখতে হবে। কাস্টমার আইডি যাবে, কাস্টমার নেম দেবে, কাস্টমার আইডি মিরাজ, আইডি হলে তো নেম পাওয়া যাবে, আইডি হলে তো নেম পাওয়া যাবে, মানে তাড়াতাড়ি অ্যাক্সেস করা যাবে। ওই যে বললাম না, ডেভেলপাররা নিজেদের কথা চিন্তা করে, দ্যাটস ওয়াই ডেটাবেসের ভেতরে রিডান্ডেন্ট ডাটা ঢুকে যায়। এটা একটা রিজন। অ্যাকচুয়ালি স্যার অপারেশন করতে টাইম বেশি কষ্ট হতো, দুইটা ডাটাবেস জয়েন করাইতে তো টাইম, রেজাল্টটা শো করতে টাইম বেশি লাগবে সেজন্য। দুইটা টেবিলের জন্য সেটা ইস্যু না, যদি বাট ডাটা আসলে অনেক বড় হয়, ডাটাবেস দুটোই আসলে বড় হয়, তখন যদি আমি এখান থেকে ওয়েব কল করি তখন সার্চ চালাতে তো টাইম বেশি লাগবে, সেই জন্যই বলা। যদি ভালো ডাটাবেস হয় তাহলে তো রাখাই যাবে, মাইস্কুল হয় তাহলে তো সময় কষ্ট যাবে। ছোটখাটো টেবিলের জন্য তো জাস্ট টাইম রাখতে হবে। বড় কিছু যেমন ফেসবুকে যদি এরকম করে তাহলে তো ফেসবুকে হিউজ টাইম লাগবে সার্চ করতে, ডিফারেন্ট স্টাইলে ডাটা রাখে। অনেক টাইম। তাহলে অর্ডার আইডি থাকবে, কাস্টমার আইডি থাকবে, হুম, শিপিং আইডি থাকবে, পেমেন্ট আইডি থাকবে, অর্ডার টোটাল থাকবে,
অর্ডার স্ট্যাটাস থাকবে, অর্ডার ডেট, ঠিক আছে? আর কি থাকছে? কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে, তাই না? লাইক আমি অর্ডার টেবিলে আমি প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে কথা বলছি, লাইক প্রোডাক্ট আইডি, তারপর প্রাইস, লাইক প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি। আমি শুধু আইডিটা রাখলে পারবো না কেন? কারণ হচ্ছে আমি আজকে যে প্রোডাক্টটা আজকে সেল করলাম, 1 মাস পরে তাকে আমি প্রাইস কমিয়ে দিলাম, তার নামটাকে আমি পরিবর্তন করে ফেললাম। আমি আমার প্রোডাক্ট টেবিলে আমি 10টা প্রোডাক্ট রেখেছি, তার মানে আমার 10টা প্রোডাক্ট স্টকে আছে। আমার 10টা প্রোডাক্ট একজন কিনবে না, একজন একটা কিনবে, দুইটা কিনবে, 5টা কিনবে, তার মানে আমাকে রাখতে হবে কি প্রোডাক্টের সেলস কোয়ান্টিটিটা। বিষয়টা বোঝাতে পেরেছি? এটাকে বলা হয় প্রোডাক্ট ডিটেল ইনফো। মানে স্যার আমার এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। মনে করেন যে ফার্স্ট টাইম আমি 50টা প্রোডাক্ট, 50টা গেঞ্জি দিলাম, বাট অর্ডার যখন একটা দুইটা তিনটা করে যখন এইভাবে যখন অর্ডার করবে, বাট এক পর্যায়ে দেখা যাচ্ছে আমার 50টা অর্ডার শেষ হয়ে যাবে। তারপরে যখন অর্ডার করে, তাহলে তো আমার কাছে তখন আর এই প্রোডাক্ট যেহেতু না, আমি যা সাপ্লাই দিতে সে পারবো অর্ডার করতেই পারবে না, তাকে অর্ডারের সুযোগই দেব না। তাকে তো আমি তো এটা কিভাবে কন্ডিশন off দিয়ে করবো? দিব, 50-এর উপরে যখন সেলস হয়ে যাবে তখন তাকে আউট অফ স্টক দেখাবে। অ্যাপ্লিকেশনই দেখাবে যে আউট অফ হ্যাঁ, স্টক, stock। কারণ প্রোডাক্ট সেল হচ্ছে, একটা একটা করে কোয়ান্টিটি কিন্তু স্টক কমতেছে, থেকে কমে হ্যাঁ, যাচ্ছে। আমি বলছিলাম যে আমার যে 50টা যে প্রোডাক্ট হচ্ছে, যে মানে এর মধ্যে 30-35টা মানে অলরেডি সেল হয়ে গেছে, মানে এই কাউন্টারটা করবো কিভাবে? আপনি তো ওইটা আপনাকে ম্যানেজ করতে, কোয়ান্টিটি মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, আপনার তো ইয়ে থাকবেই। যখনই সেল হয়ে যাবে, মানে অর্ডার হয়ে গেছে, তখনই ওই প্রোডাক্ট টেবিল থেকে তার কোয়ান্টিটি মাইনাস হয়ে যাবে, এই মেইন ইয়ে থেকে যে টেবিল প্রোডাক্ট টেবিল থেকেই মাইনাস হয়ে যাবে, এবং দেখাবে যখন প্রোডাক্টের কোয়ান্টিটি তুলে দেখাবে 6টা 7টা এরকম অ্যাভেলেবেল আর দেখাবে। যখন জিরো হবে আমি লিখে দিব কন্ডিশন, জিরো হলে তাকে আউট অফ স্টক দেখাবে। আবার আরো কন্ডিশন থ্রো করতে হবে, যে লাইক আমার স্টকে আছে 5টা, সে দেখে নাই কতগুলো অ্যাভেলেবেল আছে, সে যখনই যে 6টা দিয়ে অর্ডার করবে, তখন আমি ডেটাবেস থেকে চেক করে দেখবো আসলে আমার 6টা প্রোডাক্ট আছে কিনা। যদি না থাকে আমি তাকে বলে দেবো আপনি প্রোডাক্ট 6টা নিতে পারবেন না, আপনার আমার স্টকে নেই, আপনি 5টা নিতে পারবেন। মানে ইউজার ফ্রেন্ডলি করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশনটা। স্যার যদি আমি যদি মনে করি যে পরবর্তীতে নতুন করে একটা প্রোডাক্ট না তৈরি করে, যে পরবর্তীতে আমি আবার নতুন করে আবার এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করলাম, হুম। আমার নতুন করে আর পোস্ট করলাম, ওই পোস্টটা যে জাস্ট প্রোডাক্টের যেটা, ওই ক্ষেত্রে তখন আমার যেটা কি হবে? আপনি ওটা করলে আপনার ওই মানে স্টক ম্যানেজমেন্টের ইনফরমেশন থাকবে না, নতুন এন্ট্রি দিতে হবে। যদিও এটা আপডেট হবে, বাট এই এন্ট্রি টেবিল আলাদা থাকবে, স্টক আপডেট নামে আলাদা একটা টেবিল থাকবে। সেটা বোঝেন যে স্টক আপডেট আপনি যখন অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করছেন প্রোডাক্ট, বা স্টক ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছেন, প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন স্টকে, তখন আপনি জাস্ট আইডি দিয়ে দেবেন এবং কোয়ান্টিটি দিয়ে দেবেন। এই প্রোডাক্টটা মানে আইডি যখন আপনি মানে প্রোডাক্টের নামটা ধরে সিলেক্ট করলেন, নামটা তো আপনি সিলেক্ট করবেন না, ড্রপ ডাউন থেকে ক্যাটাগরি সিলেক্ট করলেন, নাম সিলেক্ট করলেন, বিহাইন্ডে আইডি চলে আসলো, আপনি ওখান থেকে বললেন যে আমার স্টক এখন 50, আরো 100টা প্রোডাক্ট যুক্ত হয়েছে, অ্যাড করে দিলেন। তখন ওই 100টা গিয়ে কি হবে, ওই প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়ে প্রোডাক্ট টেবিল আপডেট হয়ে 5টা ছিল এখন 105টা হয়ে যাবে, অথবা 0 ছিল এখন 100 হয়ে যাবে, বাট ওই এন্ট্রিটা আরেকটা টেবিলে রয়ে যাবে যে আমি এত তারিখে এতগুলো প্রোডাক্ট এন্ট্রি দিয়েছি। আলাদাভাবে ম্যানেজ করতে হবে আপনাকে সেটা। So, অনেক চিন্তা ভাবনার ইস্যু আছে এখানে, হ্যাঁ। আর এটা তো আমরা সবাই এগ্রি যে এই টেবিলটা ঠিক আছে, এগ্রি। এগ্রি, রাইট? মানে অর্ডার টোটাল কি স্যার টোটাল প্রাইসটা, টেবিল রিলেটেড প্রাইস, টোটাল প্রাইস, সব মিলে কত টাকা? প্রাইস। পেমেন্ট এজেন্ট কি কি আছে?
ধরেন আমার পেমেন্ট আইডিটা নেই, এখনো পেমেন্টের টেবিলটা খোলা হয় নাই। পেমেন্ট টেবিল আমাদের হবে, পেমেন্ট আইডি নিয়ে কোনো কনফিউশন নেই, বাট আদার্স ফিল্ডগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে। আর আর সবাই অন্যরা বলেন বলেন। এটা যে প্রোডাক্ট প্রাইস আর অর্ডার টোটাল এই দুটোর মধ্যে পার্থক্য। ওনার প্রাইস তো একটা একটা প্রোডাক্ট আর পেমেন্ট আর অর্ডার করার সাথে শিপিং কস্ট সহ সবকিছু সহ একসাথে আসে। আপনি ভ্যাট মাইনাস করে সবকিছু মাইনাস, ভ্যাটের যুক্ত সবকিছু হবে, আপনি ছাড় দিলেন, ভ্যাট যোগ করলেন, সব মিলে টোটাল হবে। আর প্রোডাক্ট প্রাইস শুধুমাত্র স্পেসিফিক প্রোডাক্ট প্রাইসটা হবে। ঠিক আছে। প্রোডাক্ট জিনিসগুলো সব অনেকগুলো হতে পারে, মাল্টিপল মাল্টিপল করতে পারে। আইডি প্রাইস ঠিক আছে না? বাংলাদেশে কিন্তু লাগু করবে। হুম। বিষয়টা যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে আমি এবার একটু এক্সপ্লেইন করি। এ ধরনের সিচুয়েশন অ্যারাইজ হবে খুব কম একটা প্রজেক্টে। বড় প্রজেক্টে কয়েকটা জায়গাতে, 2-3টা জায়গায় ম্যাক্সিমাম, বা 4-5টা। এটা সিচুয়েশন মানে প্রোডাক্টের উপর বা সার্ভিস সিস্টেমের উপরে নির্ভর করে। ছোট প্রজেক্টে হয় না বললেই চলে। মিডিয়াকার প্রজেক্টে কয়েকবার আসতে পারে, বড় প্রজেক্টে বেশ কিছু জায়গায় এই ধরনের সিচুয়েশন দেখা যেতে পারে। সেকেন্ড নর্মাল ফর্ম কখন ইমপ্লিমেন্ট করতে হয়? খালি চোখে মনে হচ্ছে যেন ইটস ওকে, বাট সব সময়ের জন্য এই টেবিলের ইমপ্লিমেন্টেশনটা ঠিক থাকবে না। একটু খেয়াল করেন, আমি যখনই সিচুয়েশনটা আপনাদের কাছে অ্যারাইজ করবো, আপনারাই বলবেন তাহলে এটা কিভাবে হবে, স্টোর কিভাবে হবে ডাটা। আমি প্রোডাক্টের আইডি দিয়েছি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এবং কোয়ান্টিটি দিয়েছি। খেয়াল করেন, আমি অর্ডারের ইনফরমেশন সেভ করতে যাচ্ছি। এই টেবিলটা ওকে ফর ওয়ান প্রোডাক্ট অনলি, ফর সিঙ্গেল প্রোডাক্ট অনলি, বাট যদি একই অর্ডারে একাধিক প্রোডাক্ট থাকে তখন এখানে স্টোর করা যাবে? আমরা এই সিচুয়েশনটা চিন্তাই করি নাই। আমরা অর্ডার সেভ করবো, ওর ভিতরে প্রোডাক্ট থাকবে না? অবশ্যই থাকবে, বাট আমি রাখবো কি করে? ফিল্ডগুলো মাল্টিপল হইতে হবে, যে আইডি প্রাইস সেলস এগুলোতে হ্যাঁ, মাল্টিপল এন্ট্রি হবে। যদি মাল্টিপল এন্ট্রি হয় তাহলে উপরের ফিল্ডগুলো কি ডুপ্লিকেট ডাটা হয়ে যাবে? একটু খেয়াল করেন, অর্ডারের আইডি কি ভিন্ন ভিন্ন হয়ে যাবে। একই অর্ডারের ভিন্ন ভিন্ন আইডি, তার মানে একটা অর্ডারের অনেকগুলো প্রাইমারি কি, তাই কি না? কাস্টমারের আইডি, শিপিং আইডি, একটু খেয়াল করেন, মানে অনেক হ্যাসেল তৈরি হচ্ছে এখানে, এবং যা বেসিক্যালি টেবিলের ফার্স্ট নরমালে সকল রুলসই ভেঙে ফেলছে। মানে ডেটাবেসে ডাটা স্টোরেজের সময় কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে সেট অফ ডাটার কারণে যদি ডেটাবেস টেবিল তার নর্মালাইজেশনের রুলস ভায়োলেট করে, যে ফিল্ডগুলোর কারণে রুলস ভায়োলেট হচ্ছে সেই ফিল্ডগুলোকে নিয়ে আলাদা একটা টেবিল তৈরি করতে হবে, এবং ওই প্যারেন্ট টেবিলের সাথে চাইল্ড টেবিলের রিলেশন এস্টাবলিশ করতে হবে। এটাকে এক কথায় প্যারালাল টেবিলও বলা হয়। যখন বলা হয় যে একটা টেবিলকে প্যারালাল আরেকটা টেবিল বানাতে হবে, দ্যাট মিন্স ওটার উপরে আপনি সেকেন্ড নরমাল ফর্ম অ্যাপ্লাই করছেন। সো ডেটাবেস সেটা কি বলছে, মানে রুলস কি বলছে, সেকেন্ড নরমাল ফর্ম রুলস। এই ইনফরমেশন গুলো এই টেবিলে রাখলে কি হচ্ছে, নর্মালাইজেশনের সকল রুলসই ভায়োলেট হয়ে যাচ্ছে, প্রাইমারি কি থাকছে না, রিডান্ডেন্ট ডেটা চলে আসে। এর চেয়ে বেটার কি এই ফিল্ডগুলোকে নিয়ে আলাদা একটা টেবিল করা এবং তার সাথে এই টেবিলের রিলেশন এস্টাবলিশ করা, তাহলে আমার সকল প্রবলেম সলভ। বিষয়টা আরেকটু খেয়াল করেন, লাইক আপনি যখন এই প্রোডাক্ট টেবিল বানিয়েছেন, প্রোডাক্ট টেবিলে ইমেজ রেখেছেন না?
এখন ক্লায়েন্ট আপনাকে বললো আমি 4টা 5টা ইমেজ আপলোড দিব, এখন ওই টেবিলের মধ্যে আপনি 5টা ইমেজের ফিল্ড রাখবেন প্রোডাক্ট টেবিলের মধ্যে? যদি আপনি একটা তুলেন তাহলে 4টা ফিল্ড ফাঁকা, রাইট? যদি 4টা তুলেন তাহলে আপনি ফিক্সড হয়ে গেলেন 4টাতে, রাইট? বাট আমি যদি এরকম করতাম যে আমি ইমেজের জন্য একটা প্যারালাল টেবিল বানিয়ে নিতাম, ইমেজগুলো কোথায় থাকবে? আলাদা প্রোডাক্ট ইমেজ টেবিলে। কোন ইমেজ? প্রোডাক্টের আইডি ধরে আমি চিনবো। যদি একটা আইডি ধরে যদি আমার 10টা প্রোডাক্ট ইমেজ থাকে, থাকলো, কোনো লিমিট নেই। এখানে যদি আমি এই ফিল্ডগুলোকে আলাদা করে একটা টেবিল করি তাহলে আমার কোনো লিমিট থাকবে প্রোডাক্ট এন্ট্রির? কোনো লিমিট থাকবে না, আমি এক অর্ডারে 100 প্রোডাক্ট দিয়ে দিতে পারি। সেটা ক্লিয়ার? তো সেকেন্ড নর্মাল ফর্মের রুলসটা কি? কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে সেট অফ ডাটার কারণে ডেটাবেজে দুটি ডাটা স্টোর করতে গিয়ে টেবিলের ফার্স্ট নর্মাল ফর্মের সকল রুলস ভায়োলেট হয়ে যায়। যে ফিল্ডগুলোর কারণে রুলস ভায়োলেট হচ্ছে তাদেরকে নিয়ে আলাদা একটা টেবিল বানাতে হবে এবং ওই টেবিলের সাথে প্রাইমারি মেইন টেবিলের একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে। স্যার আপনি যা লিখতেছেন এগুলোকে আপনার ডাটাবেসে সেভ করে রাখা যায়? এখানে বোর্ডে যা না, লিখতেছেন এটা ইমেজ আকারে রয়ে যায় বোর্ড। আপনি এইটাকে সেভ অ্যান্ড এক্সপোর্ট করতে পারেন, ফাইল নেম দিয়ে সেভ করে ফেলতে পারেন এই পেজটা, এই পেজটা, মানে এই এটা ইমেজটা কি সার্ভারে থাকবে, সেটে থাকবে? সার্ভারে থাকে। স্যার এগুলো কি কোনো ফ্রি পাওয়া যায়? কোনটা? যেমন এই ফেসবুক পাবে এরকম থেকে ফ্রি না, ফ্রি পাবেন না। ইয়ারলি সার্ভিস দিতে হয় না? না, এটা আমাদের ডেভেলপ করা, আচ্ছা আচ্ছা, এটা আমাদের বানানো। ওকে, এবার দেখেন তাহলে আমাদের রুলস অনুযায়ী কি হলো, এই ফিল্ডগুলোকে এখান থেকে আমাকে বাদ দিতে হবে, ওকে? এবং এখানে আমাদের একটা টেবিল বানাবো, অর্ডার ডিটেলস আইডি, এটা প্রাইমারি কি, অর্ডার আইডি এটা কি ফরেন কি, ঠিক আছে? দেন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, যেটা বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি কি হলো, যে এখান থেকে এই ফিল্ডগুলো, যে ফিল্ডগুলোর কারণে নর্মালাইজেশন রুলস ভায়োলেট হচ্ছিল তাদেরকে রিমুভ করে নতুন একটা টেবিলে আনা হলো, ওই টেবিলটার সাথে আমার এই টেবিলের প্রাইমারি কি রিলেশন দিয়ে দেওয়া হলো। একটু খেয়াল করেন এবার যে আমার 10টা প্রোডাক্ট একটা অর্ডারে আছে, সেভ হয়েছে। অর্ডার টেবিলে কি আসবে? অর্ডারের আইডিটা আসবে, কাস্টমার আইডি, শিপিং এর একটা এন্ট্রি পড়বে, রাইট? কোন ডেটে অর্ডারটা হলো, অর্ডারের স্ট্যাটাসটা কি, অর্ডারের টোটালটা কত, সব নিয়ে একটা টেবিলে আসতো। আর অর্ডার ডিটেল টেবিলে চলে গেল কি, কোন কোন প্রোডাক্টগুলো এখানে সেল হয়েছে। আমি বোঝাতে পেরেছি? কারণ অর্ডার ডিটেল টেবিলে তো টোটাল অর্ডারের দরকার নেই, অর্ডারের স্ট্যাটাসের কি দরকার আছে? কোনো কিছুরই দরকার নেই। সো
এখানে যদি একটা প্রোডাক্ট অর্ডারে 100টা প্রোডাক্টও থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কোনো রিডান্ডেন্ট ডাটা কিন্তু স্টোর হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা 5টা প্রোডাক্ট অ্যাড করে তাহলে 5টা প্রোডাক্টের ফরেন দিতে দাও, তাহলে এক হবে, যে মানে একই রকম হবে কেন? মানে ওখানে যে টেবিল অর্ডার ডিটেইলস এটাতে মানে কি যে 5টা যে দুইটা প্রোডাক্ট কার্টে অ্যাড করে তাহলে দুইটা প্রোডাক্ট সেভ হবে এরকম আছে, হুম, তাহলে ফরেন কিন্তু তাহলে দুইটার একই হবে। হ্যাঁ হবে। ফরেন কি এখন তো সমস্যা নেই, কারণ আমার একটা ক্যাটাগরিতে 100টা নিউজ থাকতে পারে, ক্যাটাগরিগুলো কি ফরেন কি, একটাই। সো একটাই। রিডান্ডেন্ট, ওটা রিডান্ডেন্সি বলে না, রাইট? রিডান্ডেন্ট কখন বলা হয়? সেম ভ্যালু আসে, এটা তো আইডি ওরিয়েন্টেড, রিলেশনাল অ্যালগরিদমের জন্য আমরা আইডি গুলো ইউজ করছি, এটা রিডান্ডেন্ট না, এটা প্রয়োজন। হ্যাঁ, আমাদের কোডিং এর জন্য, আমাদের লজিক ইমপ্লিমেন্টের জন্য এটা রিকোয়ার্ড। এর বাইরে তো আপনি কোনো কিছু দিয়ে কিছু করতে পারবেন না, এই কারণেই ছোট ভ্যালু দিয়ে রিলেশন ধরে রাখা হয়, আইডি দিয়ে রিলেশন ধরা হয়। কারো কোনো কোশ্চেন আছে? নেই। এবার আপনি একটা কথা বলেছিলেন যে এই টেবিলে আপনি কাস্টমারের নেমটা যদি দেন, তাই না? বেসিক্যালি খালি চোখে এখানে ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ এর কোনো রুলসই ভায়োলেট হচ্ছে না। খালি চোখে ফার্স্ট এনএফ এর কোনো রুলস ভায়োলেট হচ্ছে? এখানে প্রাইমারি কি আছে, সবগুলো ফিল্ডই অ্যাটমিক, একে ভেঙে ফেলার কোনো সুযোগই নেই আর, তাই না? মানে একটা টেবিলের জন্য ইটস ওকে, এই টেবিলটাও কি তাই। বাট এই কাস্টমার আইডি কে আমাকে থার্ড নরমাল ফর্ম নিয়ে যখন আমি আলোচনা করব, তখন পুরো ডেটাবেসের কনটেক্সট নিয়ে আমাকে আলোচনা করতে হবে, মানে আমাকে চিন্তা করতে হবে। সিঙ্গেল এনএফ একটা টেবিল, হ্যাঁ, সেকেন্ড এনএফ একটা টেবিল ভেঙে একাধিক টেবিল হতে পারে, দুইটাই হবে এটা ম্যান্ডেটরি না, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে প্রয়োজন অনুযায়ী। তো সেখানেও কিন্তু একটা বিষয় আছে, থার্ড এনএফ হোল ডেটাবেস নিয়ে চিন্তা করতে হয়। আপনি যখন থার্ড এনএফ নিয়ে কথা বলবেন তখন পুরো ডেটাবেসটার আপনি একটা স্ক্রিনশট নেবেন স্কিমা ডায়াগ্রামের, তারপরে দেয়ালে সেটে দিয়ে তারপর সবাই মিলে তাকিয়ে থেকে দেখবেন যে এখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা বা রিডান্ডেন্ট ডাটা আছে কিনা। যদি আমি পুরো ডেটাবেসের দিকে তাকাই, কাস্টমারের নেম এটাকে আমরা রিডান্ডেন্ট হিসেবে পাবো, কারণ কাস্টমার নেমটা কোথায় আছে? কাস্টমার টেবিলে আছে। এবং এই টেবিলে যদি আমার কাস্টমার নেম লাগেই, সেটা আমি আনতে পারবো কার মাধ্যমে? কাস্টমার আইডির মাধ্যমে। তো বেসিক্যালি রুলসটা হচ্ছে এরকম, ডেটাবেস টেবিলে এমন কোনো ভ্যালু স্টোর করা যাবে না যা ওই টেবিলের সাথে পুরোপুরি রিলেটেড না, রাইট? মানে টেবিলের সাথে রিলেশন রাখে না ডাটাটা, তো দ্যাটস ওয়াই সেই ডাটাটা সেখানে রাখাও যাবে না। কাস্টমারের নেমটা কাস্টমার টেবিলের সাথে রিলেশন রাখে। বলা হয় না টেবিলে যখন ডাটা স্টোর করা হয় তখন কিন্তু একটা বিষয় উল্লেখ করা হয়, এটার নাম হচ্ছে ইন্টার রিলেটেড ডাটা। টেবিলে যখন আপনি ডাটা রাখবেন, ওই টেবিলের সাথে রিলেশন রাখে সেই ডাটাই সেখানে রাখবেন, অন্য ডাটা রাখার কোনো দরকার নেই। আমি ব্লক টেবিলে যদি ক্যাটাগরি ইনফরমেশন রাখি হবে, ক্যাটাগরি টেবিলে যদি ব্লগের নাম রাখি তাহলে হবে? যেটা বোঝেন, ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরির নাম বা ক্যাটাগরি ইনফো, ব্লক টেবিলে ব্লগ ইনফো, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট ইনফো, এটা এদেরকে বলা হচ্ছে কি ইন্টার রিলেটেড ডেটা। সো ডেটাবেসে ওই বিষয়টাও আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যেন আপনি ইন্টার রিলেটেড থেকে সরে না আসেন, আর যদি সরে আসেন তার মানে আপনি রিডান্ডেন্ট করছেন, নিজের সুবিধার জন্যই হয়তো করছেন, বাট এটা ডেটাবেসের ভেতরে রিডান্ডেন্ট ডাটা স্টোর করছে। এই কেসগুলো কখনো কখনো প্রজেক্ট ম্যানেজার অ্যালাউ করে, কখনো কখনো করে না। এটা কখন অ্যালাউ করে? যখন আমার ডেটাবেসের সাইজ কম, ছোট, বা আমার পেজ লোডিংটা, মানে লোডিং টাইম আমাকে কমাতে হচ্ছে, ক্লায়েন্ট লোডিং টাইম কমাতে মানে দেখতে পারে বা ডেটাবেসের ইস্যু বোঝে না, সো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য সেটা কোনো কোনো সময় ভেঙে ফেলা হচ্ছে, রাইট? একটা পেজ লোড হয়ে আসছে, সেই লোডিং টাইমটা 2 সেকেন্ড ক্রস করে গেছে, লাইক 2.2 সেকেন্ড, ক্লায়েন্ট মানছেই না যে না 2.2 সেকেন্ড হয়েছে, আমার এই পেজটা ঠিক করে দিতে হবে। তখন বেসিক্যালি তখন এখানে এসে ভাঙতে গিয়ে দেখবে যে লাইক যদি কুইরিটাকে আমি একটু, যেহেতু আমি জয়েন্ট কুইরি চালিয়েছি, একটা সময় বেশি লেগেছে, ওটা আমি যদি না করে আমি
এখানে কাস্টমারের নামটা রেখে দেয়, সেক্ষেত্রে আমার কোয়েরিটা সিঙ্গেল কোয়েরি হয়ে যাবে, রাইট? এটা একটা ইস্যু, বাট এটা টোটালি নির্ভর করে কার উপরে? প্রজেক্ট ম্যানেজার। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 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 এসেছে, আপনি ওইটা দিয়ে ইমেল করেন, ঠিক আছে? এটা কালকে পর্যন্ত লাগবে, আজকে অফিস বন্ধ হয়েছে, কালকে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাহলে থার্ড নর্মাল ফর্মের রুলসটা আমরা বুঝতে পেরেছি, রাইট? ডেটাবেস টেবিলে এমন কোনো ফিল্ড রাখা যাবে না যা ওই টেবিলের উপরে পুরোপুরি ডিপেন্ড করছে না বা ওই টেবিলের সাথে রিলেশন রাখে না। স্যার যদি ফরেন মানে কেউ কাস্টমার নেম টানতে চায়, তার অলরেডি অনেকগুলো ডাটা আছে ইনক্লুডেড, দেন কি করবে? স্ক্রিপ্ট চালিয়ে নিয়ে নেবে, ওখান থেকে ডাটাগুলো তুলে এখানে স্ক্রিপ্ট চালিয়ে। বাট এই কেসটা খুব রেয়ার, কাস্টমার খুব কমই রাইজ করে। আচ্ছা, প্রথম দিকে তো প্রজেক্ট ছোট থাকে না, ওইখানে একটা কত ডাটা হয় না, লাইক এটা সোশ্যাল সাইটে প্রপার্টি রাইট। থাকে না, পরে অনেক বেশি ডাটা হ্যান্ডেল করতে টাইম লস এসব। তাহলে আপনার এই তিনটা টেবিল একটু বানিয়ে আমাকে স্কিমাটা দিয়ে দেন, হ্যাঁ? স্কিমা ফাইল তৈরি কর, টেবিল এবং অর্ডার ডিটেল টেবিল, আর আমি পেমেন্ট টেবিলটা বানিয়ে ফেলছি। পেমেন্ট টেবিলটা হবে পেমেন্টের আইডি, হ্যাঁ, পেমেন্ট আইডি, পেমেন্ট টাইপ, পেমেন্টের স্ট্যাটাস, আর পেমেন্ট ডেট অ্যান্ড টাইম, ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড। এই তিনটে স্কিমা বানিয়ে ফেলেন, স্কিমা টেবিল পেমেন্ট টেবিলের মধ্যে কি ইউজারের কোনো ইয়ে থাকবে না? থাকবে না, কারণ পেমেন্ট আইডি অর্ডারের সাথে রিলেটেড, আর অর্ডারের সাথে কাস্টমার রিলেশনটা।